তো আমার শিক্ষার্থীরা অলরেডি অধ্যায় 4 অধ্যায় 6 আমাদের শেষ। আশা করি আমরা খুব ভালোভাবে শেষ করেছি এবং খুব ভালোভাবে আমরা এটা পরীক্ষায় আসলে এই অধ্যায় থেকে টপিকসগুলো আসলে ভালোভাবে পরীক্ষায় আনসার করতে পারবো। আমি কেন সিলেক্ট করেছিলাম অধ্যায় 4? যেহেতু বোর্ড এক্সামে আমাদের বায়ো এনার্জেটিক্স থেকে সব সময় আসে, সেই হিসেবে আমি সিলেক্ট করলাম অধ্যায় 4। এরপর ছিল অধ্যায় 6, জীবের পরিবহন। হৃৎপিণ্ড বলো, রক্ত বলো, কিংবা ফ্যাগোসাইটোসিস, এই টপিকসগুলো কিন্তু সচরাচর ঘুরে ফিরে আমাদের আসে। তোমাদের আরেকটা টপিকস যেটা আগে ছিল না, ব্লাড সার্কুলেশন, যে 4টা ধাপ ছিল, ডায়াস্টোল, সিস্টোল, সিস্টোল, ডায়াস্টোল, এই টপিকসগুলো কিন্তু নতুন তোমাদের সিলেবাসে, যার কারণে এগুলো খুব খুব বেশি করে আমাদেরকে জোর দিতে হবে। ঠিক আছে, আজকে আমি যে টপিকসটা বেছে নিয়েছি অধ্যায় 5। এই অধ্যায় 5-এর মধ্যে কিন্তু অনেক বড় একটা টপিকস। এই টপিকসের হেডলাইনটা আমি একটু বলি। প্রথমটা হচ্ছে খাদ্য, পুষ্টি। ঠিক আছে, খাদ্য, পুষ্টি এবং পরিপাক, তাহলে বিশাল একটা টপিকস। প্রথমেই অবশ্যই জানতে হবে খাদ্য অথবা খাবার নিয়ে, এরপর পুষ্টি নিয়ে এবং পরিপাক নিয়ে। এই টপিকসটা অবশ্যই আমার একজন খুব প্রিয় ছাত্রী, সবাই প্রিয়, সুমনা চাকমা আমাকে রিকোয়েস্ট করেছিল পরিপাক নিয়ে একটু বলার জন্য, কিন্তু আমি তো হুট করে পরিপাকে যেতে পারি না। আমাদের অবশ্যই আগে একটু ধারণা থাকতে হবে খাদ্য পুষ্টি নিয়ে, এরপর অবশ্যই আমি পরিপাক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আসি আমার টপিকস হচ্ছে প্রথম পার্ট 5.1.1 এবং 5.1.2। তাহলে এই যে আমি এই টপিকসটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে মূলত উদ্ভিদ সংশ্লিষ্ট একটি টপিকস। ঠিক আছে, তাহলে এই উদ্ভিদ সংশ্লিষ্ট একটি টপিকসের মধ্যে প্রথমে আমি জানবো উদ্ভিদ কি কি উপায়ে এবং কোন কোন অংশ থেকে অথবা কোন কোন উপাদান থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে। উদ্ভিদের পুষ্টি উপাদান সংগ্রহ করার সোর্স অথবা উপাদান হচ্ছে মূলত 3টি। একটি হচ্ছে বায়ুমণ্ডল, একটি হচ্ছে মাটি, আর একটি হচ্ছে পানি। ঠিক আছে, এই যে বললাম বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ মূলত মাত্র 2টা উপাদান সংগ্রহ করে, একটি হচ্ছে কার্বন আর একটি হচ্ছে অক্সিজেন। উদ্ভিদ পানি থেকে কি কি শোষণ করে? উদ্ভিদ পানি থেকে শোষণ করে হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং বাকি সবগুলো উপাদান শোষণ করে কিন্তু উদ্ভিদ মাটি থেকে। বিজ্ঞানীরা এ পর্যন্ত উদ্ভিদ মাটি থেকে মোট 60টি উপাদান, একটু লিখে রাখো, 60 অথবা 60টি উপাদান যে কোনো উপায়ে যে কোনোভাবে কিন্তু এরা কি করে মাটি থেকে শোষণ করে। একটু লিখে রাখো 60 অথবা 60টি উপাদান। এর মধ্যে এই 60টি উপাদান সব উদ্ভিদের জন্য দরকার না। ঠিক আছে, তাহলে কোন কোন উপাদান উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় অথবা ইসেনশিয়াল এলিমেন্টস বিজ্ঞানীরা বিভিন্নভাবে আইডেন্টিফাই করে দেখেছে। এই পর্যন্ত সমগ্র উদ্ভিদ মূলত 16টি উপাদান অত্যাবশ্যকীয় অথবা ইসেনশিয়াল এলিমেন্টস। আবার বলছি, উদ্ভিদ মূলত মাটি থেকে এবং বায়ুমণ্ডল থেকে এবং পানি থেকে মোট 16টি উপাদান অত্যাবশ্যকীয়। এর মধ্যে কোনো কোনো উপাদান উদ্ভিদের বেশি পরিমাণে দরকার হয়, আবার কোনো কোনো উপাদান উদ্ভিদ খুব কম পরিমাণে গ্রহণ করে। বাট প্রতিটা উপাদান উদ্ভিদের প্রতিনিয়ত দরকার হয়। মোট কয়টা? 16টা। এর মধ্যে 16টার মধ্যে দেখো আমি একটি চার্টের মতো করে লিখে রেখেছি। এসেনশিয়াল এলিমেন্টসকে মূলত আমি 2টা অংশে বিভক্ত করব। একটি হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস আর একটি হচ্ছে মাইক্রো এলিমেন্টস। ম্যাক্রো মানে কি? আমরা জানি ম্যাক্রো মানে হচ্ছে বড়। তাহলে ম্যাক্রো এলিমেন্টস হচ্ছে কি, যে উপাদান সবচেয়ে বেশি পরিমাণ প্রতিনিয়ত উদ্ভিদের দরকার হয় এবং এর একটি উপাদানের ঘাটতি হলে উদ্ভিদ কিন্তু সঠিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় না। ঠিক আছে, তাহলে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টস কয়টা সিলেক্ট করলাম? আমি সিলেক্ট করলাম 10টি। এরপর হচ্ছে ম্যাক্রো হচ্ছে উদ্ভিদ খুব কম পরিমাণ গ্রহণ করে, বাট এই 6টি উপাদানও কিন্তু প্রতিনিয়ত উদ্ভিদের দরকার হয়।
ঠিক আছে? তাহলে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি কি দেখো তো। ম্যাক্রোর মধ্যে প্রথমে আছে নাইট্রোজেন, এরপর আছে দেখো পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং ফেরাস। আমি কিন্তু এক নিঃশ্বাসে বলে ফেললাম, তোমরা কিন্তু বারবার চর্চা করলে কিন্তু খুব ইজিলি বলে ফেলতে পারবে। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে মাইক্রো। মাইক্রো মানে হচ্ছে খুব কম পরিমাণে দরকার, কিন্তু প্রতিদিন অল্প করে হলেও দরকার। কি কি আছে দেখো, জিঙ্ক আছে, ম্যাঙ্গানিজ আছে, মলিবডেনাম, বোরন, কিপ্রাম এবং ক্লোরিন। ঠিক আছে? তাহলে আমি মোট কি কি বললাম, প্রথমে 10টি বললাম ম্যাক্রো এবং 6টি বললাম মাইক্রো। ঠিক আছে? তাহলে আমি এই অংশটা এসেনশিয়াল এলিমেন্টস অংশটা মুছে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখন আসি, আমি এমনিতে একটি অংশ, এটা হচ্ছে একটি পড়ার টেকনিক, এমনিতে লিখে রেখেছি উদ্ভিদের খনিজ পুষ্টি উপাদানের উৎস। উদ্ভিদ কি উপায়ে মাটি থেকে অথবা পানি থেকে অথবা বায়ুমণ্ডল থেকে এই খনিজ উপাদানগুলো শোষণ করে। মূলত এরা আয়নিত অথবা চার্জিত অবস্থায় শোষণ করে। আমি একটু উদাহরণ দেখাই, অথবা লবণ হিসেবে শোষণ করে। যেমন ধরো, আমি লবণ NaCl, এরা কিন্তু এভাবে শোষণ করবে না অথবা গ্রহণ করবে না, এরা গ্রহণ করবে Na+Cl-। আমি কি তোমাদেরকে জীবের পরিবহনের উদ্ভিদের পরিবহনটা পড়িয়েছিলাম? এখানে কি ছিল? পানি পরিবহন ছিল, খনিজ লবণ পরিবহন ছিল। যেহেতু আজকে আমাদের টপিকস হচ্ছে খনিজ লবণ পরিবহন, অবশ্যই এরা কি হিসেবে আয়নিত অথবা চার্জিত অবস্থায় নিষ্ক্রিয় এবং সক্রিয়ভাবে কি করবে, শোষণ করবে। তাহলে এই যে আমি বললাম সোডিয়াম, সোডিয়ামের পাশে আমি একটি দেখো ধনাত্মক চিহ্ন দেখাচ্ছি, এবং ক্লোরিনের পাশে একটি কি চিহ্ন দেখাচ্ছি, ঋণাত্মক চিহ্ন। অথবা এরা কি হিসেবে শোষণ করবে, যদি সোডিয়াম দরকার হয় Na+ এবং ক্লোরিন দরকার হয় Cl-। আরো কয়েকটি উদাহরণ দেখায়, দেখো প্রকৃতিতে আমি যে বললাম পটাশিয়াম K+, এরা কিন্তু খুব দ্রুত শোষিত হয়। এরপর যদি বলি নাইট্রোজেন, নাইট্রোজেন কি হিসেবে শোষিত হয় দেখো, NH4+, ক্যালসিয়াম Ca++, দুইটা আয়নিত অবস্থায় আছে। এরপর হচ্ছে পটাশিয়াম বললাম, নাইট্রোজেন আরেকবার বলি দেখো, নাইট্রেট NO3-, এগুলো কিন্তু অবজেক্টিভে আসে, এই উপাদানগুলো আসে। উদ্ভিদ কি হিসেবে, এই যে নাইট্রোজেন বলো, ক্যালসিয়াম বলো, পটাশিয়াম বলো, সোডিয়াম বলো, কি হিসেবে শোষিত হয়, এই টপিকসগুলো কিন্তু সবসময় আসবে। এখন আসি এর পরবর্তী টপিকস হচ্ছে দেখো, উদ্ভিদে কোন কোন উপাদান কিভাবে দরকার হয়। আমি যে প্রথমে বললাম উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান 16টির মধ্যে 10টি ছিল ম্যাক্রো আর 6টি ছিল কি মাইক্রো। তাহলে এখন আসি, আমি একটি সংকেতের মাধ্যমে তোমাদেরকে এমনিতে আমি এটি দেখাচ্ছি। এই যে ক্লোরোফিল অথবা ক্লোরোপ্লাস্ট, এটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের উপাদান, মুখস্থ করতে হবে না, শুধু এমনিতে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটি সংকেত। একটি ক্লোরোপ্লাস্ট তৈরি হতে আমার কি কি দরকার হয় দেখো, কার্বন C55টি দরকার হয়। ঠিক আছে? হাইড্রোজেন 72, অক্সিজেন O5, নাইট্রোজেন N4, ম্যাগনেসিয়াম। ঠিক আছে? তাহলে একটি ক্লোরোপ্লাস্ট তৈরিতে আমার কিন্তু কি কি দরকার হয়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। আমাদের যদি মনে নাও থাকে উদ্ভিদের খনিজ উপাদানের ভূমিকা, তাহলে আমি শুধু এই সংকেতটা দিয়ে কিন্তু আমি একটু লিখে ফেলতে পারবো। বুঝি নেই? তাহলে আবার বলছি, ধরো আমার পরীক্ষায় আসছে কার্বনের ভূমিকা, যেহেতু সি মানে কি কার্বন, তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট, কার্বনের ঘাটতি হলে নিশ্চয়ই ক্লোরোপ্লাস্ট ঠিকভাবে তৈরি হবে না। কিংবা যদি হাইড্রোজেনের পরীক্ষায় যদি আসে, আমি ইজিলি লিখতে পারবো হাইড্রোজেনের অভাব হলে কি হয়, ক্লোরোপ্লাস্ট ঠিকভাবে তৈরি হতে পারে না। ঠিক আছে? তাহলে আমার নেক্সট টপিক হচ্ছে 5.1.1 উদ্ভিদের খনিজ পুষ্টি উপাদানের ভূমিকা। তাহলে 1 নম্বর আসি, নাইট্রোজেন কি আছে? এ তো দেখো নাইট্রোজেন আছে।
নাইট্রোজেন উদ্ভিদের জন্য কেন প্রয়োজন? নাইট্রোজেন থেকে প্রধানত নিউক্লিক অ্যাসিড, আমরা অধ্যায় 10-এ কিন্তু পড়েছিলাম, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ক্লোরোফিল তৈরি হতে আমার অবশ্যই কি দরকার হবে? নাইট্রোজেন দরকার হয়। এবং এই নাইট্রোজেন উদ্ভিদ মাটি থেকে কি হিসেবে গ্রহণ করবে? আয়নিত অথবা চার্জিত অবস্থায়। এরপরের অংশটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এমজি। এমজি কি আছে দেখো, তাহলে ঠিক একই রকম এমজি কিসের জন্য দরকার হয়? উদ্ভিদের সবুজ অংশ অথবা ক্লোরোপ্লাস্ট তৈরি করতে এবং শ্বসন অথবা বায়বীয় শ্বসনের জন্য কি দরকার হয়? ম্যাগনেসিয়াম। এরপর আসি পটাশিয়াম। পটাশিয়াম কেন দরকার হয়? তোমাদেরকে আমি একটি তাও মেবি অধ্যায় 5-এ আমি মেকানিজম অফ স্টোমাটা অথবা পত্ররন্ধ্র, দেখো তো এই যে এভাবে পত্ররন্ধ্র দেখিয়েছিলাম, এই পত্ররন্ধ্রের এই যে এখানে একটি ছিদ্র, এটা খোলা এবং বন্ধ হওয়ার জন্য মূলত কি সবচেয়ে বেশি সাহায্য করে? দেখো পটাশিয়াম, ঠিক আছে। এবং কোষ বিভাজন অথবা সেল ডিভিশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে কি? পটাশিয়ামের উপস্থিতি। যদি আমরা পরিমাণ মতো অথবা উদ্ভিদ পরিমাণ মতো গ্রহণ না করে, তাহলে সবচেয়ে কিসের অভাব ঘটবে? এই যে পত্ররন্ধ্রের মাধ্যমে জলীয় বাষ্প অথবা পানি যে বের হয়ে যাচ্ছে, প্রসেদন হচ্ছে, তাহলে এই প্রসেদনটা ঠিকভাবে হবে না। বুঝে গেল? এখন আসি ফসফরাস। ফসফরাস পড়ার আগে আমি আবার যাচ্ছি ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে। ডিএনএ ফুল মিনিংটা কি? ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এর ডিএনএ এর মধ্যে আমি কি সিঁড়ির হাতলের মতো, আমি অবশ্যই রিপিট করব, সিঁড়ির যে একটা ঝুলানো অবস্থায় আছে কি ছিল? ফসফেট। এই ফসফেটের মধ্যে কি আছে? ফসফরাস। এরপর হচ্ছে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, এডিপি, এডিনোসিন ডাইফসফেট, এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। এই সবগুলি উপাদান তৈরি হওয়ার জন্য অথবা মেকানিজম তৈরি হওয়ার জন্য অবশ্যই কোন উপাদানটা দরকার? ফসফরাস। এই ফসফরাস উদ্ভিদ মাটি থেকে কি হিসেবে গ্রহণ করে? আয়নিত অথবা চার্জিত অবস্থায়। এরপর আসি আমি ফেরাস অথবা কি লৌহ। লৌহের ক্ষেত্রে নতুন একটি শব্দ দিয়েছে, যেটা আমাদের বই আর কোনো ডিটেলস দেওয়া হয়নি, সাইটোক্রোম। সাইটোক্রোম শুধু আমরা মনে রাখবো, সাইটোক্রোম দিয়ে উদ্ভিদ মূলরোমের মাধ্যমে বহির্বিভাগ থেকে আয়নিত উপাদানগুলো কি করে ফেলে? শোষণ করে ফেলে। তাহলে সাইটোক্রোমটা আমরা মনে রাখবো। এই সাইটোক্রোম স্ট্রাকচার তৈরি হওয়ার জন্য আমার বলছি না, উদ্ভিদের অবশ্যই কোন উপাদানটা দরকার? লৌহ উপাদানটা দরকার, ঠিক আছে। এরপর আসি আমি মাইক্রো। এই যে আমি এই 4টা উপাদান, 1 2 3 4 5, সরি 5টা উপাদান, এই 5টা উপাদান কিন্তু কি উপাদান হিসেবে আলাদা করেছিলাম? ম্যাক্রো, যেগুলো আমাদের প্রচুর পরিমাণে দরকার। খুব স্মল অ্যামাউন্ট অথবা স্বল্প পরিমাণে কি কি দরকার? মাইক্রো। মাইক্রোতে কি কি আছে দেখো, প্রথমেই আছে Mn, ঠিক আছে। তাহলে এই ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমার প্রথম উপাদান হচ্ছে অবশ্যই এই উপাদানটা কি তৈরি করবে? ক্লোরোপ্লাস্ট গঠন তৈরি করবে। এবং আসি সিইউ, ঠিক আছে। এই সিইউ কি তৈরি করে? টমেটো এবং সানফ্লাওয়ারের যে কোষীয় উপাদানের আধিক্য তৈরি করে কে? সিইউ। এরপর আসো বি, বোরন। চিনি পরিবহনে মূলত এই বোরনটা আমাদের দরকার। মলিবডেনাম। মলিবডেনাম হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বলি, নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে সহজেই কিন্তু মাটিতে আসে না। কিছু কিছু ব্যাকটেরিয়া অথবা অণুজীব আছে, আমি কিন্তু পড়েছিলাম অধ্যায় 13-তে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, মনে আছে? এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মেন কাজ কি? মেন কাজ হচ্ছে এরা বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিক্সেশন অথবা শোষণ প্রক্রিয়ায় কি তৈরি করে? বায়ুমণ্ডলে নাইট্রোজেন প্রবেশ করিয়ে ফেলে অথবা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। তাহলে এই মলিবডেনাম মূলত কি কাজ করে? এই কাজটা করতে সহায়তা করে। এরপরের অংশ হচ্ছে দেখো ক্লোরিন, Cl। ক্লোরিন সুগার বিটে চিনির আধিক্য অথবা চিনি পরিবহনে সাহায্য করে, ঠিক আছে। একই
একই রকম কিসের মতো? বোরন অথবা চিনির পরিবহনের মতো। তাহলে আমি এই টপিকসটা কি পড়লাম? উদ্ভিদের কেন এই উপাদানগুলো দরকার এবং উদ্ভিদ কি কি উপায়ে এই কাজগুলি সহায়তা করে। এরপর আসে অভাবজনিত লক্ষণ। অভাবজনিত লক্ষণের মধ্যে প্রথমে আমি দেখো আবার হেল্প নিচ্ছি ক্লোরোপ্লাস্টের নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাব ঘটলে কি হবে? ক্লোরোপ্লাস্ট ঠিকভাবে তৈরি হবে না। ক্লোরোপ্লাস্টের মেইন উপাদান হচ্ছে সবুজ বর্ণকণিকা তৈরি হওয়া। এই সবুজ বর্ণকণিকা তৈরি হয় না এবং শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত ক্লোরোসিস অথবা পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়। এরপর অংশ হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের অভাব হলে পাতা ধীরে ধীরে কিনারা দিয়ে এবং শীর্ষ দিয়ে কি হয়ে যায়? বেগুনি বর্ণ ধারণ করে। ঠিক আছে, সরি নট পটাশিয়াম, ফসফরাস। ঠিক আছে, এরপর হচ্ছে পটাশিয়াম, পাতার শীর্ষ এবং কিনারা কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। এবং হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম সাইটোসোল, এই শব্দটাকে আমরা জানি, আমরা অধ্যায় 2-এ কি পড়েছিলাম? এই যে আমি সাইটোসোল, আমি একটি কোষ যদি আঁকি, এখানে কি আছে? জেলির মতো উপাদান কি আছে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের যে অংশটা দেখো পরিধির মধ্যে তরল অথবা তরল জাতীয় উপাদান, এটার আরেকটি নাম হচ্ছে সাইটোসোল। সাইটোসোলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা, মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রম কে সাহায্য করে? অবশ্যই ক্যালসিয়াম। এরপর ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে একই রকম, এই যে দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোপ্লাস্ট কি হয়ে যায়? পাতা ধীরে ধীরে হালকা সবুজ বর্ণ হয়ে যায় এবং সঠিকভাবে কি হয় না? ফটোসিনথেসিস হয় না। এরপর আসি ম্যাগনেসিয়ামটাও বললাম, ফেরাসও বললাম, একই রকম। এর অভাবে কি হয়? পাতার ক্লোরোপ্লাস্ট অথবা সবুজ বর্ণকণিকার পরিমাণ কমে যায় এবং ধীরে ধীরে কি হয়ে যায়? হালকা সবুজ হয়ে যায়। এবং হচ্ছে দেখো সালফার, প্রোটিন, হরমোন, ভিটামিন তৈরিতে কিন্তু এই সালফার সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। সবার শেষে হচ্ছে বোরন, সেল ওয়ালের স্ট্রাকচার, কোষ প্রাচীর। আমরা কি জানি? উদ্ভিদের একটি বিশেষ একটি উপাদান যেটি প্রাণী কোষে নাই, সেল ওয়াল অথবা কোষ প্রাচীর। সেল ওয়াল অথবা কোষ প্রাচীর তৈরিতে সবচেয়ে বেশি কে সাহায্য করে? বোরন। ঠিক আছে, আজকে আমি যে টপিকটা পড়লাম এখান থেকে উদ্দীপক কি হিসেবে আসতে পারে? ধরো যদি বলি একজন কৃষক জমি চাষ করবে, এখানে কি কি উপাদান? প্রথমটা হচ্ছে ইউরিয়া, এরপর হচ্ছে মিউরেটস অফ পটাশ, আরেকটা হচ্ছে কি টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। তিনটে শব্দ বলছি, একটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়াটা কেন একজন কৃষক জমিতে অ্যাপ্লাই করবে? ইউরিয়া অ্যাপ্লাই করবে মূলত নাইট্রোজেন। ইউরিয়াতে প্রধানত কোন উপাদানটা বেশি পরিমাণে আছে? নাইট্রোজেন। তাহলে এই নাইট্রোজেনের কারণে একজন কৃষক কি অ্যাপ্লাই করবে? ইউরিয়া। ঠিক আছে, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, ফসফেট। অবশ্যই এখানে কিসের আধিক্য থাকবে? ফসফরাস। মিউরেটস অফ পটাশ, পটাশিয়াম। তাহলে এই পটাশিয়াম কোত্থেকে পাবে একজন কৃষক? এই সারটি প্রয়োগ করে। তাহলে আমরা আজকে খুবই সংক্ষিপ্ত আকারে, এটা তো খুব ডিটেলস একটা টপিকস, 5.1.1 এবং 5.1.2 এই টপিকসটা আশা করি এভাবে টেকনিক্যালি যদি আমরা শিখে ফেলতে পারি কখনো কঠিন কিছু হবে না। এবং লিসেন মাই স্টুডেন্ট, এই টপিকসটা কিন্তু বোর্ড এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিকস। ধন্যবাদ।